স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে প্রায় ৩০ ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। গত রাত ২:৩০টার পর কর্মবিরতি প্রত্যাহার করা হলেও বুধবার সকালে রাজধানীর কমলাপুর থেকে জয়দেবপুরগামী কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এরপর রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং ৭:১৫টায় ছাড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ধর্মঘট প্রত্যাহারের পর রাজশাহী থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সকাল ৬:০৫ রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস, ৬:৫০ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় ছাড়ে বনলতা এক্সপ্রেস। রাজশাহী থেকে জানবো ট্রেন চলাচলের খবর। রাজশাহী রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহী থেকে এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়েছে আর যাত্রী চাপ কেমন দেখছেন? তৌসিয়া, রেল উপদেষ্টার আশ্বাসের ফলে রানিং স্টাফদের যে কর্মবিরতি ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে বাংলাদেশ রানিং রেলের স্টাফ ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা এই ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই রাজশাহীতে ট্রেন চলাচল শুরু হয়ে যায়। সকাল থেকে রাজশাহীর মোট ৫টি ট্রেন ছেড়ে গেছে এবং আরও ট্রেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সকল ট্রেন সময় মতো ছেড়ে গেছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে যে সকল ট্রেন ছেড়ে গেছে এর মধ্যে রয়েছে ৬:০৫ রাজশাহীর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর ৬:৫০ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ৭:৪০ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে সকল ট্রেনই নিয়ম মতো চলাচল করলেও দেখেছি আমরা প্রতিটি ট্রেন ছেড়ার ক্ষেত্রে ১০ থেকে ২০ মিনিট লেট ট্রেনগুলো স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং আমি দেখেছি ট্রেনের কোচগুলোতে আসলে পর্যাপ্ত যাত্রী নেই, ফাঁকা ফাঁকাই কিছু কোচে রাজশাহী থেকে ছেড়ে গেছে। কারণ অনেক যাত্রীরা এখনো আসলে জানতে পারে নাই যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কারণ মধ্যরাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত হওয়ার ফলেই আসলে এরকমটা হচ্ছে। তবে আমি রাজশাহী রেল স্টেশনে দেখেছি যে টিকিট কাউন্টারগুলোতে যাত্রীরা আসছে এবং টিকিট কাটছেন। আমি যাত্রীদের সাথেও কথা বলেছি, যাত্রীরা বলছে যে ট্রেন চলাচলের ফলে যে ভোগান্তি, আসলে ভোগান্তিটা নেই এবং তারা স্বস্তি পেয়েছে। তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে আসলে যাতে যেতে পারবে। আমি রাজশাহী স্টেশন এর ভারপ্রাপ্ত ম্যানেজার শহীদুল আলমের সাথে কথা বলেছিলাম। তিনি বলছে সব ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে, তবে কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে ১০ থেকে ১৫ মিনিট বা ২০ মিনিট লেট হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও রাজশাহী থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করে থাকে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ট্রেন চলাচলের সর্বশেষ খবর। তৌসিয়া, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। এদিকে প্রায় ৩০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমেছে। এ বিষয়ে জানাতে এবার যোগাযোগ করব ময়মনসিংহে। ময়মনসিংহ রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে কখন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে আর ট্রেনের শিডিউল কি ঠিক আছে? দীর্ঘ ৩০ ঘন্টা পর ময়মনসিংহের স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে সকাল ৭:৩০টায় চট্টগ্রামগামী যে ময়মনসিংহ এক্সপ্রেস সেটি ছেড়ে যায়। এরপরই কিন্তু এখন ১০টা বাজে, এর মধ্যে প্রায় ৬টি ট্রেন ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের দিকে ছেড়ে গিয়েছে। সকাল দিকে আমরা যেটি জেনেছি যে অনেক যাত্রীরা আসলে জানে না যে আজকে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এই জন্য অনেকেই আসেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে যাত্রীদের যে ভিড় সেটি পুরনো ভিড়ে ফিরেছে এবং মানুষের মধ্যে যে স্বস্তি সেটি দেখা দিয়েছে। কারণ এই অঞ্চলের মানুষ কিন্তু প্রতিদিন, আমি গতকালকেও যেটি জানিয়েছিলাম যে আসলে যে এখানে ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় সহ ঢাকা, চট্টগ্রাম, ভৈরব
ভৈরব ওই অঞ্চলগুলোতে কিন্তু ময়মনসিংহ থেকে সরাসরি ট্রেন চলাচল করে প্রায় 6 থেকে 8,000 যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করে, অর্থাৎ একটি বিশাল অংশ যোগাযোগের যে একটি বিরাট অংশ কিন্তু এই ট্রেনের উপর নির্ভরশীল ময়মনসিংহের। তো এই গতকালকে ট্রেন বন্ধ থাকায় যে ভোগান্তি আমরা দেখেছিলাম, মানুষের মধ্যে যে একটি অস্বস্তি দেখেছিলাম, আজকে কিন্তু সেটি থেকে স্বস্তিতে ফিরেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই অঞ্চলের যারা ট্রেনের যাত্রী রয়েছে তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে আসলে যে কোনো দাবি যেন আসলে তাদেরকে জিম্মি করে না করা হয়, অর্থাৎ মানুষের ভোগান্তিকে জিম্মি করে কোনো দাবি আদায় না করে আলোচনার মাধ্যমে যাতে কর্তৃপক্ষ তাদের যে কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তাদের সাথে সমাধান করেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ভোগান্তিতে তারা না পড়েন সেই দাবিটি তারা জানিয়েছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, ট্রেন কিন্তু স্বাভাবিক হলেও এখনো শিডিউল বিপর্যয় সেটা কিন্তু কিছুটা রয়েছে। আমি স্টেশন সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে হয়তো কিছু আজকের দিন সময় লাগবে শিডিউল বিপর্যয় যেটা রয়েছে সেটা ঠিক হতে, কারণ দীর্ঘ একটি সময় কিন্তু আমরা দেখেছি যে ট্রেন বন্ধ ছিল, সেই বন্ধ থাকার কারণেই কিন্তু এই বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন। তবে যারা রেলওয়ে রানিং স্টাফ ছিল তারা কর্মে ফেরাতে আসলে ট্রেনের যে স্টেশনের যে প্রাণচাঞ্চলতা সেটি ফিরে পেয়েছে। তৌসিয়া, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। প্রশাসনের আশ্বাসে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ফলে সকাল 8টা থেকে পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে 16 জেলায় তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে। রাতে প্রশাসনের সাথে সমঝোতা হওয়ার পর আজ সকালে কাজ শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গত 26 জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত আগস্ট মাসের একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু হয়। এরপর 2 দিন পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ট্যাঙ্ক লরি ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে সবশেষ তথ্য নিয়ে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, ট্যাঙ্ক লরি শ্রমিকরা কি জ্বালানি তেল উত্তোলন আর সরবরাহ শুরু করেছে আপনাদের ওখানে? আর বিভিন্ন পাম্পে তেল সংকটের একটা অভিযোগ ছিল, সেগুলোর এখন কি অবস্থা? গত 2 দিন ধরে যে ধর্মঘট চলছিল খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, তারা তাদের সাধারণ সম্পাদককে আটকের প্রতিবাদে এই ধর্মঘটটি শুরু করেছিল এবং সম্পূর্ণরূপে খুলনার যে 3টি ডিপো রয়েছে সেই 3টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ছিল এবং এর ফলে খুলনা বিভাগে 10টি জেলা এবং বৃহত্তর ফরিদপুরে 6টি জেলা, মোট 16টি জেলাতে তেল উত্তোলন এবং সরবরাহ এটি বন্ধ ছিল। তবে গতকাল রাতে দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মিটিং হয়েছে এবং সেই মিটিং শেষে শেষ রাতের দিকে তারা একটি সমঝোতাতে পৌঁছেছেন এবং আজ সকালবেলা তারা এই ঘোষণাটি দিয়েছেন যে তাদের ধর্মঘটকে প্রত্যাহার করেছেন এবং সেই প্রত্যাহারের পরে সকাল 8টা থেকেই কিন্তু খুলনার যে 3টি ডিপো রয়েছে এই ডিপো থেকেই তারা তেল উত্তোলন শুরু করেছেন এবং সরবরাহ শুরু করেছেন। আমরা দেখেছি যে লরিগুলি প্রত্যেকটি ডিপোতে ঢুকছে এবং তারা তেল নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং প্রথমেই যে কাজটি করছে তারা, আমরা যেটা শুনতে পেরেছি যে দূরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তারা প্রথমে তেল সরবরাহ শুরু করেছে। তবে গতকালকে যে পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকার কারণে যে ভোগান্তিতে সাধারণ মানুষ পড়েছিল, কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তেল সরবরাহ শুরু হয়েছে, এটি হয়তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রত্যেকটি ডিপোতেই আবার তেল চলে যাবে এবং সাধারণ মানুষের এই যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে তারা মূলত সরে আসতে পারবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে দেশের বাইরের খবর। দীর্ঘ 25 বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। 28 জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমানের উপস্থিতিতে বইমেলা উদ্বোধন করেন। এবছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি জানান, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়। এবছর বাংলাদেশ তা করেনি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় 12টি দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। এক ভারতীয় কর্মকর্তা জানান, বুধবার সূর্য ওঠার আগে স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে।
তবে ঠিক কী কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। 144 বছর পর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মেলা হয়। এবার মেলায় ভারত, নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে উপস্থিত হন অন্তত 14 কোটি 80 লাখ পুণ্যার্থী। সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ দেয়া বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আদেশ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ স্থগিতের নির্দেশ দেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলো ব্যাহত ও লাখ লাখ আমেরিকানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কর্মকর্তারা জানান, ট্রাম্পের এই নির্দেশে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রাস্তা নির্মাণ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে। পরে মঙ্গলবার ট্রাম্পের নির্দেশ কার্যকর হওয়ার কয়েক মিনিট আগে জেলা জজ লরেন আলী খান স্থগিতাদেশ দেন। তিনি বলেন, আগামী সোমবার আদালত এ বিষয়টি পুনর্বিবেচনা করবে। খেলার খবর। একদিনের বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় চিটাগং কিংস মুখোমুখি হবে টেবিল টপার রংপুর রাইডার্সের। আর সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। 10 ম্যাচে 8 জয় নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। প্রতিপক্ষ চিটাগং 9 ম্যাচে 5 জয় নিয়ে আছে টেবিলের 4-এ। প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে 10 ম্যাচে 8 জয় নিয়ে 2 নম্বরে আছে বরিশাল। প্রতিপক্ষ ঢাকার প্লে অফ পর্বে খেলার স্বপ্ন প্রায় শেষ। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চালানোর জন্য যুক্ত রেলকর্মীদের কর্মবিরতির কারণে সারা দেশে দিনভর ট্রেন চলাচল বন্ধ, মানুষের ব্যাপক ভোগান্তি। এর বাইরেও আছে, বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, ভ্যাট ও সম্পূরক শুল্ক নিয়ে এটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন। আরও আছে, শেয়ার বিক্রি করে বেক্সিমকর শ্রমিকদের পাওনা দেবে সরকার, বৈঠকের সিদ্ধান্ত। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। ঢাকা সহ সারা দেশে সমাবেশ হবে, ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে। এর বাইরেও আছে, সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগ যাত্রীদের। আরও আছে, শিল্পে উৎপাদন খাতের অবদান 11.5 থেকে কমে 8.77%। অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ আজ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা। আরও আছে, জামানত 5,000 কোটি টাকা, ঋণ 28,544 কোটি। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরে আছে, দিনভর বৈঠক ফলশূন্য, রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি 70%। আরও আছে, ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য বললেন মাহফুজ আলম। আরও আছে, ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি, বিকল্প বাসের সংখ্যা নগণ্য, ভাড়াও বেড়েছে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।